হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আবার আজকে আমরা হাজির হয়েছি কোয়ান্টাম থিওরি নিয়ে, যেটা তোমাদের ইউনিট 7-এর একটা চ্যাপ্টার। তো আমরা আগের দিনের ক্লাসে আলোর ধর্ম সম্পর্কে বলছিলাম এবং সেখানে আমরা আলোর বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ধর্মের কথা আলোচনা করেছি। 5টা আমরা ধর্ম আলোচনা করেছিলাম, যেমন আলো হচ্ছে কণা, তারপরে আলোর ভর হচ্ছে শূন্য, তারপরে আলোর একটা শক্তি রয়েছে, আলোর একটা ভরবেগ রয়েছে, আর 5 নম্বর প্রপার্টি সেটা ছিল আলোর তীব্রতা সম্পর্কে। আমরা এতদিন জেনে এসেছিলাম আলোর তীব্রতা মানে হচ্ছে শক্তি, বেশি তীব্র আলো ফেলো তার মানে বেশি শক্তি। কিন্তু আমরা কোয়ান্টাম থিওরিতে কি পড়ব, বেশি তীব্র আলো ফেলছো মানে একটা ছোট লাইট তুমি জ্বালাচ্ছ, সেখানে আলোটা একটু হালকা কম তীব্র, আর একটা বড় লাইট হ্যালোজেন লাইট জ্বালাচ্ছ, সেখানে অনেকটা আলো পাচ্ছি, বেশি তীব্রতা। কিন্তু তীব্রতা মানে এখানে কিন্তু শক্তি নয়, ছোট লাইট থেকে কম সংখ্যক ফোটন কণা বের হচ্ছে, আর বড় লাইট থেকে ওই হ্যালোজেন লাইট থেকে একটু না হয় বেশি সংখ্যক ফোটন কণা বের হচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু ফোটনের যে শক্তি, যে এনার্জি, সেই শক্তিটা কিন্তু সেম। ক্লিয়ার হয়েছে? এটা মনে রাখো। তো চলো আমরা আলোর যে ধর্ম, সেই ধর্মের আমরা বলেছিলাম শেষ একটা প্রপার্টি বাকি রয়েছে, লাস্ট একটা প্রপার্টি। তো আমরা সেই প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো প্রপার্টি নাম্বার 6, ফোটন এর সাথে ইলেকট্রনের সংঘর্ষ। ফোটনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হচ্ছে, কেন হবে না? একটা ফোটন মানে একটা কণা, ইলেকট্রন সেটাও তো একটা কণা, তো তাদের মধ্যে সংঘর্ষ হবে না কেন? অবশ্যই সংঘর্ষ হতে পারে। তো দেখো আমি বলছি, এই যে ধরো একটা মেটাল, একটা ধাতব একটা তল রয়েছে, তাই না? তো আমরা জানি ধাতুর পৃষ্ঠে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন রয়েছে। এই যে প্রচুর মুক্ত ইলেকট্রন ধাতুর উপরে ঘুরে বেড়াচ্ছে, এই আমি ইলেকট্রন আঁকছি, দেখো এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই 5-6টা ইলেকট্রন আছে। বেসিক্যালি 5-6টা তো থাকে না, থাকে লক্ষ লক্ষ কোটি কোটি। তো আমি উদাহরণের জন্য বললাম 5টা-6টা ইলেকট্রন ধরো ধাতব পৃষ্ঠে রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। এখন কোনো কারণে হঠাৎ করে বাইরে থেকে ফোটন এসে পড়লো, এই যে ফোটন কণা, ঠিক আছে? ইলেকট্রনগুলো তোমরা, আচ্ছা আমি একটু বড় বড় করে আঁকি, একটু বড় বড় করে আঁকলাম, হ্যাঁ। আর ফোটন কণাটাও একটু বড় করে আঁকি। এই হচ্ছে ফোটন কণা। একটু বড় করে ভিজুয়ালাইজ করো, মানে কল্পনা করো একটা ফোটন কণা এসে দুম করে একটা ধাতব পৃষ্ঠে পড়লো, হ্যাঁ। পড়ে ধাতব পৃষ্ঠে কারা থাকে? ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনকে এসে সরাসরি ধাক্কা মারলো, ঠিক আছে? তো এখানে কিছু বিষয় আছে। এই ধাক্কা মারলো, এই যে ধাক্কা মারলো, এই ধাক্কা মারার যে সময় সেটা হচ্ছে শূন্য, মানে ধাক্কা মারতে কোনো টাইমই লাগে না, একদম গেল ঝট করে ধাক্কা মারলো। এই যে ধাক্কাটা মারলো, ফোটনের সঙ্গে ইলেকট্রনের যে টাচ হলো, টাচ হয়ে ফোটনটা ছিটকে বেরিয়ে আসলো বা ইলেকট্রনটা ছিটকে চলে গেল, এই যে টাচ হলো, এই সময়কালটা কিন্তু একদমই জিরো, কোনো সময়ের ব্যবধান নেই, ঠিক আছে? একদম ধাক্কার সময়কাল হচ্ছে শূন্য। ভালো, ধাক্কা মারলো, ফোটন গিয়ে ইলেকট্রনকে দুম করে একটা ধাক্কা দিল। এখন ধাক্কা দেওয়ার পর কি হবে? ধাক্কা দেওয়ার পরে যেটা হতে পারে, এই ফোটন কণা কত শক্তি নিয়ে পড়ছিল, ধরে নিচ্ছি h নিউ
শক্তি, অথবা এইচ নিউ এর সরল গুণিতক 2h নিউ 3h নিউ এরকম কিছু একটা। তো ফোটন যেটা পড়ছে ইলেকট্রনের সঙ্গে ধাক্কা মারছে, ইলেকট্রনের সঙ্গে ধাক্কা মারার পরে এই ফোটন তার সমস্ত শক্তি ইলেকট্রনকে দিয়ে দেবে। খুব দয়ালু, ঠিক আছে। ওর যত শক্তি ছিল ও পুরো শক্তিটা ইলেকট্রনকে দান করলো, এটা হতে পারে। অথবা উল্টো কেসও হতে পারে, উল্টে সে ইলেকট্রনের থেকে শক্তি নিয়েও নিতে পারে। হয় দান করবে, না হলে শক্তি নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি ধাক্কার পর ফোটন তার সমস্ত শক্তি কি করবে, ধাক্কা মারার পর ফোটন তার এই পুরো শক্তি অর্থাৎ এইচ নিউ যে শক্তি, সেই শক্তি কি করবে, ইলেকট্রনকে দান করবে। ইলেকট্রনকে দান করবে, দান করতে পারে। অথবা কি করতে পারে, কি বললাম, হয় দান করবে, না হলে সে ইলেকট্রনের থেকে শক্তি নিয়ে নেবে। তাহলে হয় দান করবে, না হয় ইলেকট্রন থেকে শক্তি গ্রহণ করবে। হয় দান করবে, না হলে ইলেকট্রন থেকে শক্তি গ্রহণ করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আরও একবার ছোট্ট কুইক রিভিশন দিয়ে দিই। আলোর প্রপার্টি বা আলোর ধর্ম থেকে আমরা কি কি শিখলাম। নাম্বার 1, আলো কিন্তু কোনো তরঙ্গ নয়, আলো হচ্ছে কণা, পার্টিকেল, ঠিক আছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা। নাম্বার 2, আলো যেহেতু কণা তাহলে আলোর ভর আছে। আমাদের সাধারণত ধারণা ইলেকট্রনের ভর আছে, প্রোটনের ভর আছে, সবারই তো ভর আছে। তাহলে আলো যদি কণা হয় আলোর নিশ্চয়ই ভর আছে। কিন্তু কোয়ান্টাম থিওরি বলছে আলোর কোনো ভর নেই, আলোর রেস্ট মাস হচ্ছে 0। ক্লিয়ার? 3 নম্বর প্রপার্টি কি পড়েছিলাম, শক্তি। আলোর শক্তি আছে, কতটা শক্তি, এইচ নিউ, অথবা এইচ নিউ এর সরল গুণিতক 2h নিউ 3h নিউ 4h নিউ, এবং এর মাঝামাঝি কিছু হতে পারে না। এইচ ছিল আমাদের প্লাঙ্কের ধ্রুবক, আর প্লাঙ্কের ধ্রুবকের একটা ভ্যালু আছে, ভ্যালুটা আমি আজকে লিখে দিচ্ছি, আগের দিন বলিনি। 6.6 × 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। এটা একটা ধ্রুবক, ঠিক আছে। তোমরা যেমন অনেক ধ্রুবক পড়েছো, কুলম্বের সূত্রে পড়েছো 1/4πε0, ভ্যালু 9 × 10⁹। তারপরে তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছো, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি, ক্যাপিটাল জি, তার ভ্যালু এরকম একটা কিছু ছিল। তো এটাও ওরকম একটা ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তারপর শক্তির পরে আমরা কি পড়েছিলাম, ভরবেগ, তাই না। ভর নেই অথচ ভরবেগ আছে, সেটাও আমরা পড়েছিলাম যে E/c তার ভরবেগ, তাই না, সেটা আমরা পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম ভরবেগের পরে আমরা পড়েছিলাম ইন্টেন্সিটি বা তীব্রতা, আর এটা হচ্ছে ধাক্কা, ফোটনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ। তো এই যে 6টা প্রপার্টি আমরা পড়লাম, এই 6টা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে খুব ভালো করে, ঠিক আছে। ওকে, এইবারে আলোর প্রপার্টি তো আমরা পড়ে ফেললাম। আলোর প্রপার্টি পড়ার পরে আমাদের আরও কিছু ছোট ছোট ব্যাপার শিখতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে ডিপলি ঢোকার আগে আমাদের আরও কিছু ছোট ছোট ব্যাপার মাথায় রাখতে হবে। তো সেই ব্যাপারগুলোই আমি তোমাদের পড়াবো। তো এর মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টের একটা সংজ্ঞা দিতে হবে।
কারণ দেখো কোয়ান্টাম থিওরিতে আমরা যখনই শক্তি নিয়ে আলোচনা করব আমরা জানি যে এনার্জি, শক্তির একক কি, এনার্জির একক কি, জুল অথবা আর্গ, এসআই একক অথবা সিজিএস একক। ঠিক আছে, এটা হচ্ছে শক্তির একক। কিন্তু কোয়ান্টাম থিওরিতে এই শক্তির একক দিয়ে আমাদের কাজ চলে না, আমাদের শক্তির জন্য নূতন কোনো একক খুঁজে বার করতে হবে এবং শক্তির সেই নূতন যে একক সেই এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, যেটাকে আমরা সংক্ষেপে ইভি দিয়ে লিখতে পারি, ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো ইলেকট্রন ভোল্ট কাকে বলে সেই ডেফিনেশনটা আগে দিয়ে দিই। যে একটা ইলেকট্রন, একটা ছোট্ট একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই এলাকার মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, এই একটা এলাকা, এই এলাকার মধ্য দিয়ে যাবে, এই এলাকার বিভব প্রভেদ হচ্ছে ভি, 1 ভোল্ট। ঠিক আছে, একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই। তাহলে ই আধান সম্পন্ন একটা ইলেকট্রন যদি একটা এমন একটা অঞ্চলের মধ্য দিয়ে যায় যে অঞ্চলের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, তোমরা পড়েছো না তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এত, তো সেরকমই ভাবো একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের এখানে আর এখানে বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, হতেই পারে। তো সেই বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি ইলেকট্রন যায় তাহলে ইলেকট্রনের মধ্যে কিছুটা স্থিতিশক্তি জমা হয়, কিছুটা স্থিতিশক্তি জমা হয়, সেই শক্তিকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট। তো আমরা এখানে সিম্পলি একটা ডেফিনেশন দেওয়ার যদি চেষ্টা করি যে 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলবো? একটা ইলেকট্রন 1 ভোল্টের মধ্য দিয়ে যাবে তার জন্যে যতটা শক্তি জমা হবে। তাহলে 1 ইলেকট্রন এর আধান, একটা ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট, এইটা হচ্ছে সেই ইলেকট্রনের মধ্যে জমা হওয়া শক্তির পরিমাণ। ঠিক আছে, একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্য যদি অতিক্রম করে তাহলে তার মধ্যে যে শক্তি জমা হবে সেই শক্তিকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট এবং তার ভ্যালু হচ্ছে একটা ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট। এখানে আমরা একটা ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইন্টু 1 ভোল্ট লিখলাম। তো গুণ করো, 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1 মানে ওটাই হবে, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19, আর এককটা দেখো কুলম্ব ইন্টু ভোল্ট। ঠিক আছে, তো কুলম্ব ইন্টু ভোল্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুল, কুলম্ব ইন্টু ভোল্ট মানে জুল, তা আমরা এখানে লিখতে পারি জুল। তাহলে দেখো যেখানে আমরা এসআই একক ধরতাম 1 জুল, সেখানে আমরা ইলেকট্রন ভোল্ট নামে একটা নূতন একটা শক্তির আমরা ধারণা দিলাম, যে শক্তির ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, মানে 1 ভোল্টের থেকে বহু গুণে কম একটা শক্তি, 1 জুলের থেকে বহু গুণে কম একটা শক্তি, সেই শক্তিকে আমরা 1 ইলেকট্রন ভোল্ট বলবো। বোঝা গেছে? তাহলে 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন আমরা পড়লাম। এইবারে আমরা এখান থেকে তো আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা এখান থেকে আমাদের যে চ্যাপ্টারের মূল থিওরি সেই থিওরির মধ্যে প্রবেশ করব। ঠিক আছে, এতক্ষণে যেগুলো পড়ালাম সেগুলো হচ্ছে ওই চ্যাপ্টার শুরু করার আগে যে সমস্ত ব্যাপারগুলো আমাদের জানা দরকার সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এই চ্যাপ্টারের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। তো দেখো চ্যাপ্টারটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। এই চ্যাপ্টারের মধ্যে দুটো বিষয় মানে দুটো মেন থিওরি রয়েছে। আমরা যদি বলি কোর কনসেপ্ট
কোর কনসেপ্ট, একদম বেসিক দুটো ধারণা মানে দুটো থিওরি এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, বা এটাকে আমরা বাংলায় বলবো আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। আর নাম্বার 2 যেটা পড়ব সেটা হচ্ছে ম্যাটার ওয়েভ, বাংলায় বলা হয় পদার্থ তরঙ্গ। এবং এই যে দুটো থিওরি, এই দুটো থিওরি কিন্তু নোবেল পেয়েছে, দুটো থিওরিতেই কিন্তু দুজন সায়েন্টিস্ট নোবেল পেয়েছে। তো ফটো ইলেকট্রিক এফেক্টে অ্যাকচুয়ালি অবদান হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, এটার মেনলি অবদান হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে, এবং এটার জন্য তিনি 1921 সালে নোবেল পেয়েছেন এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, ঠিক আছে। আইনস্টাইন যে নোবেল পেয়েছিলেন সেটা কিন্তু এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার জন্যে। আর দ্বিতীয়টা হচ্ছে ম্যাটার ওয়েভ। এই ম্যাটার ওয়েভটা আবিষ্কার করেছিলেন যার নাম ডি ব্রগলি। হ্যাঁ, ডি ব্রগলি নামে একজন সায়েন্টিস্ট, তিনি কিন্তু এই ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ বিষয়টা ব্যাখ্যা করেছিলেন। এবং এর জন্য সম্ভবত 1929, ঠিক আছে, সম্ভবত 1929 সালে তিনি ম্যাটার ওয়েভের জন্য নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। তো দুটো থিওরি যে আমরা পড়ব, এই দুটো থিওরি কিন্তু খুব ভালো থিওরি এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব অদ্ভুত রকমের লাগবে শুনতে, ঠিক আছে। কোয়ান্টাম মানেই একটু অদ্ভুত লাগবে শুনতে। তো যাই হোক, আমরা দুটো থিওরি নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকে আমরা ফার্স্ট থিওরি নিয়ে আলোচনা শুরু করব এবং প্রথম থিওরিটা আমাদের যেদিন কমপ্লিট হবে তারপরে আমরা দ্বিতীয় থিওরি ম্যাটার ওয়েভ নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা ওকে, তো আমরা প্রথমে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া স্টার্ট করব আজকে। তো কোয়ান্টাম থিওরিটাও মুছে দিই, এখন আর এটা আমাদের লাগবে না, এটা মুছে দিই। তো হেডলাইন হচ্ছে তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট। বাংলায় হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তো ফটো ইলেকট্রিক এফেক্ট কাকে বলে? খুব সিম্পলি একটা ডেফিনেশন প্রথমে আমি দেওয়ার চেষ্টা করি যে কাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বলবো, এবং এই থিওরিটার নামই বা কেন ফটো ইলেকট্রিক এরকম হলো। ফটো মানে সাধারণত আলোকে বোঝায়, আর ইলেকট্রিক মানে আমরা জানি বিদ্যুৎ, এরকমই কিছু একটা বোঝায়। তো আলোর সঙ্গে তড়িতের সম্পর্ক কি সেটাও আমরা এখানে বুঝবো। তো থিওরিটার নাম আমরা কেন হয়েছে এটাও বুঝবো। তো ফার্স্ট দেখো কেন আমরা কাকে ফটো ইলেকট্রিক এফেক্ট বলি। তো ধরো এটা একটা মেটাল, একটা ধাতব তল এটা, এবং আমরা জানি ধাতব তলের মধ্যে কারা রয়েছে? ধাতব তলের মধ্যে মুক্ত ইলেকট্রন, ধাতব তলের মধ্যে কারা রয়েছে? ধাতব তলের মধ্যে রয়েছে মুক্ত ইলেকট্রন, যারা ইচ্ছামতো ছোটাছুটি করছে। এখন আমরা যদি উপর থেকে আলো ফেলি, হ্যাঁ হতে পারে এটা
সানলাইট পড়ছে, ঠিক আচ্ছা। সানলাইট মানে কিন্তু ওই কাপড় কাচা সানলাইট নয়, ঠিক আছে, সূর্যের আলো। আচ্ছা সানলাইট, আমি এখানে ফোটন লিখে দিই, ঠিক আছে। ফোটন কণা কিন্তু পড়ছে ধাতব তলের উপরে। তাহলে ফোটন কণা যখন পড়ছে, এরকম ফোটন কণা যখন পড়ছে, তখন কি হবে? ফোটনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হবে, আমরা লাইটের প্রপার্টিতে কিন্তু পড়েছি। এবং সংঘর্ষ হলে কি হবে? হতে পারে দু রকম কেস। নাম্বার ওয়ান, ফোটন তার সমস্ত শক্তি ইলেকট্রনকে প্রোভাইড করবে, ইলেকট্রনকে দিয়ে দেবে, অথবা ওই ফোটন ইলেকট্রন থেকে শক্তি গ্রহণ করবে। দু রকম কেস হতে পারে। তো ধরে নিচ্ছি এই ফোটন সমস্ত শক্তি ইলেকট্রনকে দিয়ে দিল, ঠিক আছে। তো ফোটনের শক্তি কত? এইচ নিউ। এখন সমস্ত শক্তি দিয়ে দিলে একটা ইলেকট্রন শক্তি পাবে কত? ইলেকট্রন কত শক্তি পাবে? এইচ নিউ পরিমাণ শক্তি ইলেকট্রন পেল। আচ্ছা ইলেকট্রন না হয় শক্তি পেল, এইবারে ইলেকট্রন কি করবে? ইলেকট্রন শক্তি পেয়েছে, এবার কি করবে? ইলেকট্রন শক্তি পেলে ইলেকট্রন আর এখানে এই জেলখানার মধ্যে থাকতে চাইবে? ওরা তো ধাতব পৃষ্ঠে বন্দি অবস্থায় আছে, ওদের কাছে ওটা জেলখানা, ধাতব পৃষ্ঠে বন্দি অবস্থায় আছে। তোমাকে বন্দি করে রাখলে তুমি বাড়িতে থাকবে? তোমার তো ইচ্ছা, যদি তোমাকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখি, তোমার ইচ্ছা আমি দরজা খুলে বাইরে ঘুরে বেড়াবো, বাদাম খাবো, অনেক রকম ইচ্ছা ঘুরে বেড়াবে। তো ইলেকট্রনেরও এরকম শখ আছে যে তারা এই ধাতব পৃষ্ঠে বন্দি হয়ে থাকবে না, তারাও বাইরে, তাদেরও ইচ্ছা করে বাইরে ফ্রিলি ঘুরে বেড়াতে। তো এখন ঘুরে বেড়ানোর বাধা একটাই, যে এই ধাতব পৃষ্ঠ ওদেরকে সাপ্রেস করে রেখেছে, আটকে রেখেছে। এখন আমি ইলেকট্রনকে অনেকটা শক্তি দিয়েছি, তো আমি বললাম যে ইলেকট্রন তুমি তো এতটা শক্তি পেয়েছো, কতটা শক্তি পেয়েছো? এইচ নিউ শক্তি পেয়েছো, এই শক্তি নিয়ে ভেঙে বেরিয়ে যাও, দরজা ভেঙে বেরিয়ে যাও। এখন দরজা যখন ভাঙবে, বেরিয়ে যখন যাবে, তখন তার কিছুটা শক্তি খরচ হবে নাকি হবে না? ইলেকট্রন শক্তি পেয়েছে, তো ইলেকট্রন যখন দরজা ভেঙে বাইরে যেতে চাইবে, দরজা বলতে এখানে ওই ধাতব তল ছেড়ে যখন বাইরে যেতে চাইবে, তখন তার কিছুটা শক্তি খরচ হবে কি হবে না? নিশ্চয়ই হবে। তাহলে যতটা পরিমাণ শক্তি খরচ হবে, অতটা শক্তি কমে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে লিখছি যে ধাতব তল থেকে বের হতে প্রয়োজনীয় শক্তি লাগবে ধরো W0, ঠিক আছে। মিনিমাম তুমি ওই শক্তিটা না নিয়ে বের হতে পারবে না, ঠিক আছে। তোমার ওই শক্তিটা বের হওয়ার জন্য লাগবে, কারণ বের হতে গেলে দরজা ভাঙতে হবে। মানে দরজা এখানে নেই, আমি একটা উদাহরণের জন্য বলছি যে ইলেকট্রন ঘরের মধ্যে আছে, এখন ইলেকট্রন বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য কি দরজা ভাঙতে হবে। তো ভাঙতে গেলে কিছুটা শক্তি খরচ হবে, যা দিয়েছিলাম, মানে ফোটনকে যে শক্তি দিয়েছিল সেই শক্তির কিছুটা অংশ সে দরজা ভাঙার কাজে বা এই ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসার কাজে ব্যয় করবে। ব্যয় করার পরে তার মধ্যে যে শক্তিটা অবশিষ্ট থাকবে, অথবা আমি লিখছি এখানে অবশিষ্ট শক্তি। এই অবশিষ্ট শক্তি কতটা থাকবে? তাহলে এই যা ছিল, যেটা পেয়েছিল সেটা মাইনাস যেটা খরচ হলো সেটা, এই শক্তিটা তার মধ্যে কিন্তু অবশিষ্ট থাকবে। তো এই যে W0 যে শক্তিটা লিখলাম, এর একটা কিন্তু নাম আছে, ঠিক আছে, একটা সুন্দর একটা নাম আছে। এর নাম হচ্ছে, এটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন অফ মেটাল, ঠিক আছে। বাংলায় আমি এখানে লিখে দিচ্ছি W0 হচ্ছে ধাতুর, এই যে ধাতু, তার কার্য অপেক্ষক, ইংরেজিতে বলে ওয়ার্ক ফাংশন। কিছুই না, নামটা শুনতে একটু বেশ ভারী ভারী লাগছে, কার্য অপেক্ষক, এরকম কিছুই না, মানে ধাতব পৃষ্ঠ থেকে বের হওয়ার জন্যে তার
যতটা শক্তি লাগবে সেটাই হচ্ছে তার কার্য অপেক্ষক। ক্লিয়ার? কার্য অপেক্ষক। তাহলে অবশিষ্ট শক্তি পেল। এখন ইলেকট্রনটা তাহলে বেরিয়ে এলো, ইলেকট্রন ফাইনালি বেরিয়ে এলো। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা ফাইনালি বেরিয়ে এলো। তাহলে এর মধ্যে এখন শক্তি কতটা থাকবে? এইচ নিউ মাইনাস W0। এই শক্তিটা এর মধ্যে অবশিষ্ট আছে, এখনো অবধি আছে। ঠিক আছে, তো এই শক্তিটা কি শক্তি হিসাবে জমা থাকবে তার মধ্যে? সে তো বেরিয়ে যাচ্ছে দ্রুত বেগে, ধাক্কা টাক্কা মেরে ভেঙে চুরে বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পরে পরে এর মধ্যে এই শক্তিটা এখনো আছে। তো এই শক্তিটা তার মধ্যে গতিশক্তি হিসাবে থাকবে। কোন শক্তি? গতিশক্তি। তাহলে অবশিষ্ট শক্তি এইটা হবে তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আমি কে দিয়ে বোঝাচ্ছি, কে মানে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এখানেও লিখছি কে, কাইনেটিক এনার্জি। এবারে যখন বেরিয়ে গেল, ভালো করে দেখো, ফোটন শক্তি দিল, তার থেকে কিছুটা শক্তি খরচ হলো, খরচ করে বেরিয়ে এলো, এটা হচ্ছে অবশিষ্ট শক্তি। এখন এই অবশিষ্ট শক্তি নিয়ে যখন সে বের হবে, যখনই সে বাইরে বের হবে, তখন বাইরে কি আর কেউ নেই? এখানে সব গ্যাসের অণু, পরমাণু, পার্টিকেল, ডাস্ট পার্টিকেল, ধুলো বালি, অনেক কিছু থাকতে পারে বাইরে, ধাতব পৃষ্ঠের বাইরে। হ্যাঁ, বাইরে তো অনেক কিছু থাকতে পারে। বাইরে বেরোলে কি সব ফাঁকা? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব গ্যাস ঘুরে বেড়াচ্ছে, বাতাসের মধ্যে ধুলোবালি সবাই আছে। তো তাদের সঙ্গে ইলেকট্রন ধাক্কা মারতে পারে, বেরিয়েই ইমিডিয়েটলি কাউকে না কাউকে সামনে পাবে, তার সঙ্গে তাকেও ছেড়ে দিল, ধাক্কা মারলো। তো ধাক্কা মারলে কি হবে? এই শক্তিটা আরও কমবে, মানে ওর যে কাইনেটিক এনার্জি গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটা কি হবে? আরও কমবে। হ্যাঁ, তো কমতে কমতে হতে পারে শূন্য হয়ে যেতে পারে, বা এর থেকে কম হতে পারে। ঠিক আছে, তো যদি আমি একদম খুব আইডিয়াল কেসের কথা বলছি, যদি ধরে নাও বাইরে কেউ নেই, একদম ফাঁকা, মহাশূন্য, ইলেকট্রন বাইরে বেরিয়ে কেউ নেই, ধাক্কা মারার কেউ নেই, সেই অবস্থায় এই কাইনেটিক এনার্জিটাই তার মধ্যে থাকবে, একদমই কমবে না। আর যদি অন্য কেউ থাকে, তখন ধাক্কা মারলে কমে যেতে পারে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি, সেই আইডিয়াল কেসে এই কাইনেটিক এনার্জিটা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম কখন হবে? যখন বাইরে কেউ থাকবে না, তখন হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি বাইরে সব অণু পরমাণু থাকে, যেটা সাধারণ কেসে হয়ে থাকে, তাহলে এটার ম্যাক্সিমাম থাকবে না, তার থেকে কমে যাবে, মানে কাইনেটিক এনার্জিটা আরও কমে যাবে। তো এই যে একটা সুন্দর ইকুয়েশনটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই যে একটা দারুণ একটা ইকুয়েশন পড়লে, এটাই হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। এটাই হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, যেটা তিনি দিয়েছিলেন 1905 সালে দিয়েছিলেন এই ইকুয়েশনটা। এবং এই ইকুয়েশনের জন্যই তিনি 1921 সালে কিন্তু নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, 5 সালে দিয়েছিলেন এবং 1921 সালে এই থিওরিটার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, তো এটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, অনেক কিছু করা যায়। তো আমরা আজকে তাহলে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন অবধি পড়লাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি এখান থেকে কোনো ডাউটস থাকে, তো সেগুলো আমরা আবার তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, সেগুলো আমাদের জানাবে, হতে পারে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাবে। যদি এই দুটো ক্লাসের উপরে কোনো ডাউটস থেকে থাকে, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করবে। আমরা পরবর্তী ক্লাসে কি করব, তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করব, তারপরে আবার নতুন পড়া স্টার্ট করব। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।